বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো বিশ্ববাসী। 4 মিনিটের মহাজাগতিক এই দৃশ্যকে ঘিরে লাতিন দেশগুলোতে ছিল নানা উন্মাদনা। আমন্ত্রণ যমুনা আইডাসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। কনসুলেটে হামলার জন্য এবার ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও দায়ী করল ইরান। তেহরানের অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিভিন্ন দেশের স্পর্শকাতর স্থাপনায় হামলা চালিয়ে আসছে তেল আবিব। ওয়াশিংটনের আশকারা পেয়ে এই ধরনের পদক্ষেপ নেয়ার সাহস পাচ্ছে ইসরায়েল, এমন অভিযোগ তেহরানের। এদিকে ইসরায়েলকে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা ইরানের স্পিকারের। সিরিয়া ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলার পর থেকেই দুই দেশের মধ্যে একদিকে যেমন জারি রয়েছে কথার লড়াই, অন্যদিকে চলছে রণপ্রস্তুতি। এরই মধ্যে সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সেখানে তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেন, দূতাবাসে হামলার জন্য ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র দায়ী। কূটনৈতিক পাড়ায় হামলার নিন্দা না জানানোয় যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই সন্ত্রাসী হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী এবং অবশ্যই তাদের দায় নিতে হবে। খেয়াল করলে দেখবেন অন্য কোনো দেশের কূটনৈতিক ভবনে ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের নিন্দা জানায় না যুক্তরাষ্ট্র। এর অর্থ ডিপ্লোম্যাটিক এলাকায় হামলা চালাতে এবং অন্য দেশের রেড লাইন অতিক্রম করতে তেল আবিবকে উৎসাহ দিচ্ছে ওয়াশিংটন। এদিকে কনসুলেটে হামলার ঘটনায় বিশেষ অধিবেশন বসে ইরানের পার্লামেন্টে। যে কোনো মূল্যে ইসরায়েলকে হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্পিকার। 7 অক্টোবর অভিযানের পর থেকেই ইসরায়েল যে ধ্বংসের দিকে এগিয়ে চলছে, কনসুলেটে হামলাই তার প্রমাণ। ইসরায়েলকে যে কোনো মূল্যে শাস্তি দেবে ইরান। 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের সিনিয়র কমান্ডার সহ অন্তত 16 জন নিহত হন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সিরিয়ায় নতুন কনসুলার ভবন উদ্বোধন করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। সোমবার রাজধানী দামেস্কে নতুন এই ভবন উদ্বোধন করেন সিরিয়ায় সফররত এই মন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। গত 1 এপ্রিল ইসরায়েলের হামলায় বিধ্বস্ত হয় সিরিয়ায় অবস্থিত দেশটির কনসুলেট ভবন। এই ঘটনায় প্রাণ হারায় 7 সামরিক কর্মকর্তা সহ অন্তত 16 জন। এমন উত্তপ্ত পরিস্থিতিতেই সিরিয়া সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। از دمشق با صدای بلند اعلام بکنم ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে নিরাপত্তা পরিষদে। সোমবার নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট এবং মাল্টার প্রতিনিধি ভ্যানেসা ফ্রেজিয়ার ফিলিস্তিনের সদস্যপদের পক্ষে এই সুপারিশ করেন। চলতি মাসে দ্বিতীয় দফায় এই ইস্যুতে বৈঠক হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। সেখানে 15 সদস্য রাষ্ট্র এই ইস্যুতে সিদ্ধান্ত দেবে। জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভের জন্য 2011 সালে আনুষ্ঠানিক আবেদন করে ফিলিস্তিন। এরপর থেকেই পর্যবেক্ষক হিসেবে রয়েছে তারা। এর আগে একাধিকবার আলোচিত হয় অঞ্চলটির জাতিসংঘে সদস্যপদ পাওয়ার ইস্যুটি। তবে 2 রাষ্ট্রভিত্তিক সমাধান না আসায় ভেস্তে যায় সেই উদ্যোগ। যুদ্ধবিরতি ইস্যুতে মধ্যস্থতাকারীদের প্রস্তাব নিয়ে ভাবছে হামাস। সম্প্রতি এক বিবৃতিতে একথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল এখনও তাদের অবস্থানে অনড় রয়েছে। অভিযোগ, হামাসের কোনো দাবি মেনে নেয়ার ব্যাপারে নেতানিয়াহু প্রশাসনের আগ্রহ দেখা যাচ্ছে না। তবে মধ্যস্থতাকারী দেশগুলোর তৎপরতা প্রশংসার দাবিদার। তাই যুদ্ধবিরতি প্রস্তাবটি আমলে নিয়েছে তারা। জানানো হয়, খুঁটিয়ে দেখা হচ্ছে প্রস্তাবটি। ভালোভাবে সেটি পর্যবেক্ষণ শেষে জানানো হবে প্রতিক্রিয়া। গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত ইসরায়েলে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। ক্যাটাগরিতে তুরস্ক থেকে দেশটিতে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে তেল আবিবের বিরুদ্ধে এই পদক্ষেপের ঘোষণা দেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী। অবিলম্বে সিদ্ধান্ত কার্যকরে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে। গাজায় তুরস্ককে এয়ার ড্রপ পদ্ধতিতে ত্রাণ সরবরাহের অনুমতি দেয়নি তেল আবিব।
আর তাই ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। লোহা, ইস্পাত, নির্মাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ সহ বিভিন্ন পণ্য ইসরায়েলে রপ্তানিতে থাকবে নিষেধাজ্ঞা। দখলকৃত পশ্চিম তীরে বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। সোমবারও জঙ্গি আখ্যা দিয়ে 10 ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনারা। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। পূর্ব জেরিকো, তুলকারেম সহ বিভিন্ন এলাকায় চালানো হয় সাঁড়াশি অভিযান। শরণার্থী শিবির তো আছেই, তল্লাশি চলে স্থানীয়দের বাড়িতে। জেরিকোর আকাবাদ জাবর ক্যাম্পে গুলিও চালায় ইসরায়েলি সেনারা। গুরুতর আহত হয় এক কিশোর। এছাড়া তুলকারেমে ইসরায়েলি তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু স্থাপনা। ইউক্রেনের রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা জাপোরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও উত্তেজনা ছড়ালো। ইউক্রেনের বিরুদ্ধে পাওয়ার প্ল্যান্টটিতে ড্রোন হামলার অভিযোগ তুলে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থায় জরুরি বৈঠক ডেকেছে মস্কো। এদিকে ইউক্রেনের অভিযোগ, নিজেরাই নাশকতা চালিয়ে আতঙ্ক ছড়াচ্ছে রাশিয়া। ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলায় উদ্বেগ জানিয়েছে IAEA। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোনের এই ধ্বংসাবশেষের ফুটেজ প্রকাশ করেছে রাশিয়া। পরপর 3 দিন ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ দেশটির। মস্কোর দাবি, একটি চুল্লির কাছাকাছি বিপজ্জনক এলাকাতেও ড্রোন ছুড়েছে ইউক্রেন। 2 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের অন্যতম ফ্রন্টলাইন এই জাপোরিজিয়া। যুদ্ধ শুরুর 1 মাস পরই বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। গত বছরও একবার বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে ব্যাপক পাল্টা হামলার জেরে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল মস্কো। তবে এবারই প্রথম ইউক্রেনের বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্রটির ভেতরে হামলার অভিযোগ তোলা হয়েছে। এই পদক্ষেপকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে পশ্চিমাদের নিন্দা জানানোর আহ্বান রাশিয়ার। টানা 3 দিন শত্রুরা পাওয়ার প্ল্যান্টে ড্রোন হামলা চালিয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে যা ঘটছে তা কতটা বিপজ্জনক সেটি বোঝাতে ব্যাখ্যার প্রয়োজন নেই। ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা সমগ্র ইউরোপকেই বিপদে ফেলতে পারে। এটি খুবই বিপজ্জনক ও উস্কানিমূলক কর্মকাণ্ড। বিদ্যুৎ কেন্দ্রে IAEA কর্মীদের সামনে ঘটেছে হামলা। দুর্ভাগ্যবশত কিয়েভ সরকার তার সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এমন কর্মকাণ্ড ইউরোপের নিরাপত্তায় দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে। অবশ্য পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। তাদের পাল্টা অভিযোগ, নিজেরাই নাশকতা চালিয়ে আতঙ্ক তৈরি করছে রাশিয়া। পারমাণবিক কেন্দ্র ঘিরে আবার উত্তেজনা তৈরি হওয়ায় উদ্বেগ জানিয়েছে আণবিক শক্তি কমিশন। দখল করার আগে অবশ্য মস্কোর বিরুদ্ধেও ঝুঁকিপূর্ণ অবকাঠামোটিতে হামলার অভিযোগ উঠেছিল। সে সময় পরিস্থিতি পর্যবেক্ষণে পাওয়ার প্ল্যান্টটির পরিদর্শন করেন আণবিক শক্তি সংস্থার প্রধানসহ 12 জনের প্রতিনিধি দল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ইউক্রেনের গোয়েন্দাদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়েছে রাশিয়া। সোমবার এমন দাবি করে রুশ তদন্ত কমিটি এক বিবৃতিতে তারা দাবি জানায়, হামলার পরিকল্পনা ও প্রস্তুতিতে ছিল ইউক্রেনিয়ান ইন্টেলিজেন্স সার্ভিসেসের যোগসাজশ। যদিও এই দাবি সপক্ষে বিস্তারিত জানায়নি তারা। এদিকে বিবৃতিতে আরও জানানো হয়, সন্ত্রাসী হামলায় নিহতদের সবার পরিচয় এখনও শনাক্ত হয়নি। এখন পর্যন্ত হামলায় জড়িত সন্দেহে 11 জনকে আটক করেছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী, যার মধ্যে 4 জন সরাসরি হামলায় জড়িত বলে দাবি মস্কোর। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা জমে উঠেছে ভারতে। এই সুযোগে জমে উঠেছে নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের ব্যবসা বাণিজ্য। ব্যস্ত সময় কাটছে টুপি, পতাকা, ব্যানারের কারিগরদের। ফুরসত নেই দম ফেলার। বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি তো আছেই, সাথে ছোট দলগুলোরও সমর্থকদের জন্য তৈরি হচ্ছে নিজস্ব প্রতীকসহ দলীয় পতাকা। ভারতে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। প্রচারণার জন্য তাই পতাকা আর পোস্টার ছাপানোর ধুম পড়েছে বিভিন্ন ছাপাখানায়। নির্বাচনের সময় সস্তা কিন্তু টেকসই উপাদানগুলো ব্যবহার করা হয় পতাকা, ব্যানার এসব বানানোর জন্য। প্রচারণার সময় এগুলো নিয়েই কাজ করেন কর্মীরা। নির্বাচনী সমাবেশ আর র্যালির জন্য তৈরি হচ্ছে টি-শার্ট, পাঞ্জাবির পাশাপাশি ব্যাজ আর টুপির মতো ছোটখাটো উপহারও, যাতে ছাপা হচ্ছে প্রার্থী এবং দলীয় প্রতীকের ছবি। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমাদের বিক্রি বাট্টা ততই বেড়ে চলেছে। প্রত্যেক দফার নির্বাচনের আগে আরো বাড়বে এসব পণ্যের ব্যবসা।
সামাজিক মাধ্যমে যতই প্রচারণা চালানো হোক না কেন, মিছিল আর স্লোগান ছাড়া নির্বাচনে আমেজটা আসে না। পতাকা হাতে টুপি পরে প্রচারণা চালালেই ভোটের আসল মজাটা পাওয়া যায়। বিশ্বের অন্যতম বড় প্রজাতন্ত্র ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপ 19 এপ্রিল। এরপর আরও 6 ধাপে নির্বাচন শেষ হবে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, ভারতের নির্বাচন পরিস্থিতি নিয়ে জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে রয়েছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, পশ্চিমবঙ্গে আজকে প্রচারণা কেমন দেখছেন জানাবেন আমাদের। দেখুন শাওন, পশ্চিমবঙ্গে কিন্তু প্রচার আজকে আছে, কিন্তু ভিভিআইপি প্রচার, অর্থাৎ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সেরকম কোনো প্রচার কর্মসূচি আজ এবং আগামীকাল পরশু 3 দিন নেই। তার কারণ ঈদের যে ছুটি আছে সেই ছুটির জন্য কিন্তু এই তাদের বৃহৎ যে অনুষ্ঠানগুলি অর্থাৎ ভোট প্রচারগুলি সেগুলিকে আপাতত স্থগিত রাখা হয়েছে। ঈদের ছুটির পর কিন্তু আবার পুনরায় কিন্তু এই প্রচার অভিযান কিন্তু শুরু হবে। তোমায় বলে রাখি যে এই আজকের যেমন দিল্লিতে যেমন অনেকগুলো বিষয় রয়েছে প্রচার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু একাধিক জায়গায় এই রাজ্যের বাইরে উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় কিন্তু তিনি প্রচারে আছেন। কিন্তু পশ্চিমবঙ্গের প্রচারের কিন্তু ঝাঁজ গরম কিন্তু অনেক দিন আগেই হয়েছে এবং একাধিকবার ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কলকাতায় এসেছেন, উত্তরবঙ্গে প্রচারে গিয়েছেন। তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিজেপির প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার যে প্রচারের যে জোশ সেই দিয়ে। তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই আরেকটি বিষয় কিন্তু উঠে এসেছে, সেটা হচ্ছে এই রাজনৈতিক প্রচারে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তার যে আবার এই 15 দিনের যে ইডি হেফাজত দিল্লির যে রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট, সেখান থেকে কিন্তু বিজেপিও কিন্তু একটা হাতিয়ার পেয়েছে। এই রায়কে কেন্দ্র করে কিন্তু আরো যে আপের বিরুদ্ধে তারা স্বঘোষিতভাবে কিন্তু আরো যে জোর প্রচার কর্মে চালাতে পারে যে এই যে মাদক যে দুর্নীতি যে হয়েছে সেই মাদক দুর্নীতির সঙ্গে আরো যে যারা যুক্ত আছে বিধায়করা, তাদেরও কিন্তু গ্রেপ্তারের কিন্তু দাবি জানিয়েছে বিজেপি। পাশাপাশি কিন্তু এ রাজ্যে যখন পরশুদিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, তিনিও কিন্তু ঘোষণা দিয়েছেন যে আগামী 4 জুন এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর যে দুর্নীতির সাথে যারা যুক্ত তারা প্রত্যেকেই কিন্তু কারাগারে তাদেরকে ঢুকতে হবে। অনেক ধন্যবাদ সুকান্ত আপনাকে। বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো বিশ্ব। প্রায় 4 মিনিটের জন্য সূর্যকে পুরোপুরি গ্রাস করে রাখে চাঁদ। তবে কেবল উত্তর আমেরিকার দেশগুলো থেকে খালি চোখে দেখা গেছে মহাজাগতিক এই দৃশ্য, যে কারণে একে গ্রেট নর্থ আমেরিকান এক্লিপসও বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের শহর ফ্রেডরিক্সবার্গ। রোদ ঝলমলে আকাশ ছেয়ে গেল অন্ধকারে। সূর্যগ্রহণের কারণে এমন আঁধারে কেবল ফ্রেডরিক্সবার্গই নয়, ঢাকা পড়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বেশ কয়েকটি অঞ্চল। সোমবার অভূতপূর্ব এ ঘটনার সাক্ষী হলো বিশ্ব। স্থানীয় সময় সকালে শুরু হয় গ্রহণ, চলে প্রায় 5 ঘন্টা। তবে পূর্ণগ্রাসের মুহূর্ত স্থায়ী হয় প্রায় 4 মিনিট। স্থানীয় সময় বেলা 11টা 7 মিনিটে প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে। প্রায় 1 ঘন্টা পর উপকূলীয় শহর মাজাটোলানে দৃশ্যমান হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পরে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঞ্চলে দেখা যায় গ্রহণ। এছাড়া স্পেন, যুক্তরাজ্য, পর্তুগাল সহ বেশ কয়েকটি দেশ থেকেও আংশিক দেখা যায় সূর্যগ্রহণ। বিরল এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে মহাকাশ প্রেমীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সরাসরি সাক্ষী হতে টেলিস্কোপ, চশমা সবকিছু নিয়ে প্রস্তুত ছিল প্রায় 4 কোটি মানুষ। অসাধারণ, অসম্ভব সুন্দর এই দৃশ্য দেখতে আমি মিয়ামি থেকে এসেছি এখানে। এখনো ঘোর কাটছে না আমার। আসলে ভাষা প্রকাশ করার মতো নয়, অসাধারণ অনুভূতি। বহু কিলোমিটার রাস্তা জার্নি করে এসেছি সূর্যগ্রহণ দেখতে। একটু নার্ভাস লাগছিল, এখন দারুণ লাগছে। মহাজাগতিক এই ঘটনার সাক্ষী হলাম। সূর্যগ্রহণ বিরল কোনো ঘটনা নয়, তবে সহসায় দেখা যায় না পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পাশাপাশি এবারের সূর্যগ্রহণের সময় নজরে এসেছে শুক্র ও বৃহস্পতি গ্রহ।
স্থানীয় সময় রাত হওয়ায় এবারের সূর্যগ্রহণ দেখা যায়নি বাংলাদেশ থেকে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে কেন্দ্র করে উত্তর আমেরিকার দেশগুলোতে চলছে নানা উন্মাদনা। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রেমিকাকে কেউ দিয়েছেন বিয়ের প্রস্তাব, কেউ আবার করে ফেলেছেন বিয়েই। কোথাও আবার রীতিমতো গণবিয়ের আয়োজন করা হয়। বিরল এই দৃশ্য উপভোগ করতে গিয়ে তৈরি হয়েছে নতুন বিশ্ব রেকর্ডও। চাঁদের ছায়ায় তখন ঢেকে গেছে সূর্য, অন্ধকার নেমেছে অনিন্দ সুন্দর নায়াগ্রা ফলসে। ঠিক সেই সময়ে বান্ধবীকে বাকি জীবনটা একসাথে কাটানোর প্রস্তাব দেয় অস্টিনা। বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় বান্ধবীকে প্রপোজ করা। আমার কাছে সূর্যগ্রহণ সম্পর্কেরই প্রতিচ্ছবি। চাঁদ আর সূর্যের মতো ভিন্ন দুই জিনিসকে এই ঘটনার মধ্য দিয়ে এক করে দেয় প্রকৃতি। সে কারণেই ওকে প্রপোজ করার জন্য আজকের দিনটি বেছে নিয়েছি। শুধু অস্টিনাই নয়, মহাজাগতিক এই ঘটনাকে উদযাপনে নানা আয়োজন ছিল যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোয়। কেউ কেউ মনের মানুষের সাথে গাঁটছড়া বাঁধতেও বেছে নিয়েছেন সূর্যগ্রহণের সেই 4 মিনিটকে। ওহাইওর ট্রেন্টনের এক পার্কে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় গণবিবাহের, যাতে অংশ নিয়েছে শহরের প্রায় 20 জোড়া কপোত-কপোতি। যদিও আমাদের আশপাশে অনেক মানুষ ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন শুধু আমি আর রেচেলি আছি এখানে। মিষ্টি মধুর একটা অনুভূতি। এদিকে সূর্যের আদলে জামা পরে বিশ্ব রেকর্ড করেছে কানাডার একদল পর্যটক। গোলাপি রেইনকোটের ওপর ফোম দিয়ে বানানো হলুদ সূর্য গায়ে বেঁধে নায়াগ্রা ফলস ভ্রমণে আসেন 3 শতাধিক মানুষ, যা উঠেছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়। সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে আসার জন্য তৈরি হচ্ছিলাম। বাচ্চাদের তৈরি করে নিয়ে এসেছি, ওরাও খুব এক্সাইটেড। মনে হয় যেন একটা অ্যাডভেঞ্চারে আছি। বার্তা সংস্থা এপির তথ্য মতে এর আগে এই রেকর্ডটি ছিল চীনের দখলে। 2020 সালে সূর্যগ্রহণের সময় সূর্যের সাজ পোশাকে মহাজাগতিক সে দৃশ্য উপভোগ করেন 287 জন চীনা নাগরিক। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ন্যাটো থেকে বেরিয়ে আসার দাবিতে বিক্ষোভ করেছেন কানাডার নাগরিকরা। রোববার টরন্টোয় মার্কিন কনসুলেট অফিসের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় ন্যাটো বিরোধী বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। বিক্ষোভকারীরা বলেন, ন্যাটো নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে জঘন্য সংস্থা। বিশ্বের শান্তি নষ্ট করাই এদের মূল উদ্দেশ্য। এরা মূলত যুদ্ধের দালাল, নিজেরা অস্ত্রের পাহাড় করেছে। পাহাড় আরও বড় করতে তাদের প্রচুর যুদ্ধ প্রয়োজন, কিন্তু নিজেদের করের টাকায় কোনো যুদ্ধ কানাডার নাগরিকরা চায় না। তাই অবিলম্বে এই সংগঠন থেকে বেরিয়ে আসতে হবে দেশটিকে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বন্দুকধারীর গুলিতে 2 জন প্রাণ হারালেন। সোমবার সামারলিন এলাকার একটি ল ফার্মে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, ভুক্তভোগীদের গুলি করার পর বন্দুকধারী আত্মহত্যা করেন। এই ঘটনায় বন্ধ করে দেওয়া হয় ফার্মটির চারপাশের রাস্তা। অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা না থাকায় কিছুক্ষণ পরেই সরানো হয় নিরাপত্তা বেষ্টনী। জানা গেছে, নিহতরা দম্পতি ছিলেন। বন্দুকধারী নিহত নারীর সাবেক শ্বশুর। হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে এখনও জানা যায়নি কিছু। নিহতরা ওই ফার্মের কর্মী ছিলেন কিনা তাও জানা যায়নি। এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত। আলোচিত পানামা পেপারস মামলায় কর ফাঁকি দেওয়ার সাথে জড়িত থাকার সন্দেহভাজন 27 ব্যক্তির বিচার শুরু হয়েছে। সোমবার পানামার একটি আদালতে শুরু হয় বিচারিক কার্যক্রম। অভিযুক্তদের মধ্যে আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার 2 কর্ণধারও রয়েছেন। শুনানিতে সন্দেহভাজনদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়। 2016 সালে পানামা পেপারস নামে ফাঁস হয় 1,15,00,000 গোপন নথি। এসব নথিতে উঠে আসে বিশ্বের বিভিন্ন দেশের 2,14,000 মানুষের কর ফাঁকি, বিদেশে পাচার এবং বেনামে অর্থ গচ্ছিত রাখার তথ্য। 1977 থেকে 39 বছর ধরে বিভিন্ন দেশের ধনীদের অর্থ গোপনে বিদেশ পাচারে সহযোগিতা করে মোসাক ফনসেকা। দাগী অপরাধের পাশাপাশি তাদের গ্রাহকের তালিকায় আছে রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, ব্যবসায়ী, খেলোয়াড়, সেলিব্রিটি। পৃথিবীর প্রতাপশালীদের অর্থ কেলেঙ্কারির গোপন তথ্যভাসের তালিকায় উঠে আসে 25 বাংলাদেশির নামও।
সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে কাল ঈদ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার শেষ রোজা হবে সৌদি আরবে, নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। তারপর দিন বুধবার শাওয়াল মাসের প্রথম দিন উদযাপিত হবে ঈদ উল ফিতর। একই দিন উদযাপন করবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশ। সেই হিসেবে বৃহস্পতিবারে বাংলাদেশে ঈদ হবার সম্ভাবনা বেশি। ঈদে বাড়ি ফেরাকে কেন্দ্র করে রীতিমতো মহাযজ্ঞ চলছে ইন্দোনেশিয়ায়। রাজধানী জাকার্তার পাশাপাশি নিজ নিজ এলাকা ছাড়ছেন প্রায় ২০ কোটি মানুষ। ফলে ঘরমুখো মানুষের চাপে সড়ক পথের পাশাপাশি উপচে পড়া ভিড় বিমান এবং নৌবন্দরে। বিপুল সংখ্যক নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে নানামুখী উদ্যোগ নিয়েছে প্রশাসনও। দক্ষিণ জাকার্তার মিরাক বন্দর, ফেরি এবং জাহাজের জন্য অপেক্ষমান শত শত যানবাহন, লাখো লাখো মানুষ। ঈদকে সামনে রেখে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। ঘাট থেকে যানজট ছড়িয়ে গেছে ১০০ কিলোমিটার পর্যন্ত। একই চিত্র সড়ক আর রেলপথেও। উপচে পড়া ভিড় বিমানবন্দরেও। রাজধানী জাকার্তায় বসবাস প্রায় ১.৫ কোটি মানুষের। এদের সিংহভাগই ফিরছে নিজ নিজ এলাকায়। বাইরের মানুষও কর্মক্ষেত্র ছেড়ে ফিরছেন আপন ঠিকানায়। পাশাপাশি রয়েছে পর্যটন কেন্দ্রগুলোয় ভ্রমণ পিপাসুদের ভিড়। কর্তৃপক্ষ বলছে সব মিলিয়ে এবারের ঈদযাত্রায় নেমেছেন প্রায় ২০ কোটি মানুষ। ফলাফল তীব্র যানজট আর যাত্রী ভোগান্তি। আসল সমস্যা হচ্ছে টিকিট। গত বছরের তুলনায় এবার বুকিংয়ের পদ্ধতিটা বেশ জটিল। অনলাইন টিকিট লেনদেনের বিষয়গুলো আরও সহজ করা উচিত। বন্দরে আরও জাহাজ দরকার, তাহলে ভিড় কিছুটা কমবে। ১৩ ঘন্টা ধরে রাস্তায় আটকা, ভয়াবহ জ্যাম। আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। ঈদকে কেন্দ্র করে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন শহরে যাওয়া আসা করেন। এই মহাযজ্ঞ সামলাতে বিশেষ ব্যবস্থা নেয় প্রশাসন। এবার জোর দেওয়া হয়েছে রেলপথে। রেলের টিকিটের চাহিদা অনেক বেশি। প্রতি বছর আমরা যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে মান উন্নয়নের চেষ্টা করছি। গেল বছর রেলে বসে যাওয়ার সুবিধা পেত ৯,১৭,০০০ মানুষ। এবার তা বাড়িয়ে ৯,৫৭,০০০ করা হয়েছে, যা গেল বছরের তুলনায় ৮% বেশি। কর্তৃপক্ষ বলছে গেলবারের তুলনায় চলতি বছর প্রায় ৫০% বেশি মানুষ ঈদযাত্রা করছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, যমুনা আই ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।